সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। হেমন্ত চলছে, সেই সঙ্গে শীতকাল, এবং আমরা জানি যে শীতের যে আমেজ, সেই আমেজে আমরা পড়ে রয়েছি কোথায়? পুরাণে। এবং পুরাণ বিষয়ক যে কবিতাটি আমরা পড়ছি, অর্থাৎ কবিতাংশ, আমি কবিতা না বলে কবিতাংশ বলবো, যেহেতু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের একটি অংশ আমাদের জন্য পাঠ্য করা হয়েছে, সেটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের জানানোর জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমরা ছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ, আমরা প্রায় শেষে চলে এসেছি। এবং তোমাদের প্রথম বর্ষের শিক্ষার্থী যারা যুক্ত হয়েছে, আমি যেহেতু তোমরা বাংলা প্রশ্নটা হাতে পেয়ে গেছো, তোমাদের আলোচনার ক্ষেত্রে আমি বলছি যে আমাদের এখানে যে আলোচনা আমরা পূর্বে করেছি, যে ধারাবাহিক একটা আলোচনা হয়েছে, সেই জায়গায় আমরা ছিলাম। আমরা লাস্ট প্যারায় চলে এসেছি। কথোপকথন চলছে বিভীষণ এবং মেঘনাদের মধ্যে। এই কথোপকথনের একদম শেষ প্যারায় আমরা আছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, বিভীষণ বলেছিল যখন মেঘনাদ তাকে বারবার স্মরণ করে দিচ্ছিল যে লঙ্কার মতো এই স্বর্ণলঙ্কা, যে সেই স্বর্ণলঙ্কায় প্রবেশ করেছে কীটের মতো। কীট হচ্ছে লক্ষণ। এই কীটের মতো প্রবেশ করে স্বর্ণলঙ্কার সৌন্দর্য নষ্ট করছে কে? লক্ষণ। প্রফুল্ল কমলে কীট বাস, এই কীট হচ্ছে লক্ষণ। আজ আমি তোমার সেই জায়গায় পরে আমরা দেখেছি যে তার উত্তরে আবার বিভীষণ বলেছে যে আসলে তাকে দায়ী করা হলেও এর জন্য সে দায়ী নয়, দায়ী হচ্ছে কনক, লঙ্কার রাজাকে রাবণ, অর্থাৎ রাবণই এই লঙ্কার আজ এই অবস্থার জন্য দায়ী। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত হয়েছে এই মুহূর্তে, আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা একটু তোমরা সবাই লিখে জানাবে। সালাম জানিয়েছো অনেকে, মুনতাহা ইসলাম, যারা, ফাতেমা আক্তার। তোমাদের যেহেতু মাইকেল মধুসূদন দত্তের এটা পাঠ্য রয়েছে, তাই আমি বলছি যে তোমরা যে জায়গায় আমরা আলোচনা করছিলাম সেই জায়গাটাতে হচ্ছে, গত ক্লাসে আমি লাস্ট ছেড়েছিলাম, আবার সে একই নির্দেশনা থাকবে। এই যে বইটি তোমাদের হাতে থাকবে এবং সেই সঙ্গে একটি পেন্সিল, বই হাতে থাকবে এবং একটি পেন্সিল। আচ্ছা, আমি আশা করছি তোমরা প্রত্যেকে বই নিয়ে বসে পড়েছো। এখন দেখো, আমরা এই জায়গায় ছিলাম, লাস্টে আমরা ছিলাম যে প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে, লঙ্কা এ কাল সলিলে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়িতেই আমি। অর্থাৎ এখানে বিভীষণ বলছে যে প্রলয় হলে যেমন কি হয়, এই বসুধা ডুবে যায়, বসুধা মানে পৃথিবী ধ্বংস হয়ে যায়, ডুবে যায়, ঠিক তেমনি কারণে এই রাঘবের পাপের কারণেই আজকে লঙ্কার এই অবস্থা। রাঘব অর্থাৎ এখানে বলা হয়েছে যে রাবণের পাপের কারণে আজকে লঙ্কার এই অবস্থা। রাবণ কি পাপ করেছে? আমরা জানি যে রাবণ সতী নারী সীতাকে অপহরণ করে নিয়ে এসেছে এই লঙ্কাপুরীতে, এবং সীতার এই অপহরণের কারণেই কিন্তু দেবতারা পক্ষ নিয়েছে। কার পক্ষ নিয়েছে? রামের। এবং সে কারণেই আজকে লঙ্কার এই অবস্থা। এটা হচ্ছে বিভীষণের, মেঘনাদ যখন তাকে দায়ী করছে, দোষী করছে, সেই জন্যই কিন্তু বিভীষণ এই প্রত্যুত্তরে এই উক্তিগুলো সে বলছে। পর দোষে কে চাহে মুজিতে, অর্থাৎ দোষ করেছে রাবণ, কিন্তু তার জন্য কেন সে শাস্তি ভোগ করবে? এই জন্যই বিভীষণ পক্ষ নিয়েছে রামের, রাঘবের পায়ে আশ্রয় নিয়েছে, নিজেকে রামের দাস বলছে। এই জায়গাতেই কিন্তু মূল কথা এসে যায়, সেটা হচ্ছে একজন রাক্ষসদের একজন হয়ে সে তার ভাইয়ের সঙ্গে রাক্ষসদের পক্ষ না নিয়ে সে পক্ষ নিয়েছে কার? রামের। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, যেহেতু পুরাণ কেন্দ্রিক একটি কবিতা, পুরাণকে নিয়ে একটি কবিতা, এ কারণে ভাষার ক্ষেত্রে বোঝার জটিলতা থাকলে কিংবা কোনো লাইন যদি সঠিকভাবে বুঝতে না পারো, ভাবার্থটা ধরতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে পাঠিয়ে দাও। তোমাদের রেসপন্সটা কিন্তু অনেক জরুরি।
ঠিক আছে, এখানে তোমরা যদি না পাঠাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। যারা যুক্ত হয়েছো তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে এখনই কমেন্টস বক্সে পাঠিয়ে দাও, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ছিলাম এই জায়গায়, এখন আমরা পরবর্তী প্যারায় আসছি, একদম সবার লাস্ট যে প্যারা সেখানে চলে আসছি। এই পুরো প্যারাটাই হচ্ছে মেঘনাদের উক্তি, অর্থাৎ মেঘনাদ এখন বলছে। এই বিভীষণের কথা বলার পরে বিভীষণ যখন বলল যে আমি রাঘবের পায়ে আশ্রয় নিয়েছি কারণ আমি পরদোষে নিজের ধ্বংস চাই না, এ কারণেই সে কী করেছে, রাঘব অর্থাৎ রামের পক্ষ নিয়েছে। এখন এর উত্তরে দেখো আমাদের মেঘনাদ কি বলছে, এখানে বলবো দেশপ্রেমিক মেঘনাদ, যার জাতিপ্রেম রয়েছে, দেশপ্রেম রয়েছে যার মধ্যে, সেই দেশপ্রেমিক মেঘনাদ কি বলছে। আমরা জানি পুরাণের মধ্যে যদিও নায়ক ছিল রাম, কিন্তু এই মাইকেল মধুসূদন দত্ত রেনেসাঁস অর্থাৎ নবজাগরণ ঘটিয়ে তিনি যেটা করলেন যে তার সকল সহানুভূতি এবং সকল সহমর্মিতা মূলত কি হলো, রাবণ এবং মেঘনাদকে ঘিরে। এ কারণে দেখো মেঘনাদ কি বলছে এই জায়গায় আমরা দেখি, রুশিলা বাসব ত্রাস, রুশিলা অর্থাৎ রেগে গেল, রোষ মানে রেগে যাওয়া, সেই রোষে বাসব ত্রাস, বাসব ত্রাস। আচ্ছা, বাসব হচ্ছে, বাসব বলা হয়েছে আমরা জানি কাকে, ইন্দ্র হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় দেবতা। এই ইন্দ্রজিৎ কিন্তু বলা হয়েছে তোমার হচ্ছে মেঘনাদকে, মেঘনাদের আরেক এখানে নাম বলা হচ্ছে বাসব ত্রাস, অর্থাৎ মেঘনাদ অনেকটাই ভয়ঙ্করভাবে রোষে অর্থাৎ রেগে গিয়ে বলছে। তাহলে বাসব ত্রাসকে মেঘনাদের অপর নাম, মেঘনাদের অপর নাম। আচ্ছা, এখন দেখো কেন এখানে মেঘনাদের নাম বাসব ত্রাস, কারণ আমরা জানি যে ইন্দ্রকে মেঘনাদ যুদ্ধে হারিয়েছিল, এজন্য অনেকটাই ভয়ের কারণ হচ্ছে এই মেঘনাদ ইন্দ্রের কাছে, বাসবের কাছে, এই জন্য এখানে বলা হচ্ছে বাসব ত্রাস। গম্ভীরে, এই লাইনটা একটু ভালোভাবে বুঝবে কারণ শব্দগুলো একটু জটিল। প্রথমেই দেখো কি বলা হচ্ছে, অর্থাৎ কিভাবে রেগে গিয়েছে, সেই রাগার মেঘনাদের যে রাগটা, তার যে রোষটা, সেই রোষটাকে এখানে কিন্তু সুন্দর কিছু শব্দ দিয়ে তোমার হচ্ছে বিশেষায়িত করা হয়েছে বা তুলনা দেয়া হয়েছে। সেই রাগের তুলনাটা দেখো, গম্ভীরে যেমতি মানে গভীর রাতের রে, যেমনিভাবে গম্ভীরে যেমতি, নিশীথে মানে কি, রাতে, নিশীথে মানে রাতে, অম্বরে, অম্বর মানে কি, আকাশ, অম্বর মানে আকাশ। তারপরে দেখো মন্দ্রে শব্দের অর্থ হচ্ছে, এখানে দেয়া আছে তোমাদের, অম্বর মানে তাহলে কি, আকাশ, আর মন্দ্র মানে শব্দ। আচ্ছা, অম্বর মানে আকাশ, ঠিক আছে, আর মন্দ্র মানে শব্দ। এবং তারপরে রয়েছে কি, জিমুতেন্দ্র, মেঘের ডাক, জিমুতেন্দ্র হচ্ছে মেঘের ডাক। আচ্ছা, এখানে দেখো তাহলে দেখো কি জিনিসটা হচ্ছে, কপি মানে কম্পন, যখন গভীর রাতে মেঘের ডাক দেয়, অনেক গভীর রাতে যখন মেঘের গর্জন শোনা যায়, সেই গর্জনটা কিন্তু দিনের বেলার চেয়ে অনেক বেশি, অনেক তীব্র থাকে, কম্পনটা বেশি হয়। ঠিক তেমনিভাবেই এই যে এই কথাগুলো শোনার পর, এতক্ষণ একরকমের কথা বলেছে মেঘনাদ, সেই কথার উত্তরে শেষ পর্যন্ত বিভীষণ যা বলল, সেই বিভীষণের কথা শোনার পর মেঘনাদের রোষটা, রাগটা অনেকটা এইরকমই, যে আকাশে যখন মেঘের গর্জন হয়, তার যে শব্দ, তার যে ধ্বনি এবং তার যে কম্পন, সেই কম্পন মেঘনাদের গলার মধ্যে, অর্থাৎ তার যে বলা, সেই বলাটার মধ্যে ফিরে এলো। ঠিক আছে, এই তুলনাটাই এখানে দিয়েছেন, যে তার রাগটাকে তুলনা করেছেন গভীর রাতে আকাশে মেঘের যে গর্জন, সেই গর্জনের যে কম্পন তৈরি হয়, সেই কম্পনটা এখন তৈরি হলো।
এখন দেখো কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র বলি হচ্ছে মেঘনাদের কথা বলা হয়েছে। এই যে বলা হচ্ছে তোমার হচ্ছে যে মেঘনাদ সে কি করেছে, এই যখন অনেক জোরে শব্দ করে সেই কথাটা বলল। তারপরে দেখো তারপরে কি বলা হচ্ছে, এখানে বলা হয়েছে যে মেঘনাদ বলছে, আচ্ছা এখন দেখো ধর্ম পথগামী হে রাক্ষস রাজানুজ, বীরেন্দ্র ধর্ম পথগামী হে রাক্ষস রাজানুজ। এই রাক্ষস রাজার অনুজকে, রাক্ষস রাজার অনুজ বা ছোট ভাই অর্থাৎ রাবণের ছোট ভাই হচ্ছে বিভীষণ। এই বিভীষণকে মেঘনাদ কি বলছে, তুমি ধর্মের পথে রয়েছ, বিখ্যাত জগতে, তুমি জগতে বিখ্যাত, কোন ধর্ম মতে, অর্থাৎ তুমি বলো যে কোন ধর্ম মতে, কহ দাসে আমাকে বলো, শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি। দেখো এখানে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে। আমাদের পুরো কবিতার টার্নিং পয়েন্ট কিন্তু এই লাইনের মধ্যে দেয়া আছে। দেখো পুরো কবিতাংশের যেই মূল যে বিষয়টি সেখানে রয়েছে, একটা হচ্ছে জ্ঞাতিত্ব, জ্ঞাতিত্ব, তারপরে বলেছে হচ্ছে ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্ব, আরেকটা হচ্ছে জাতি। তিনটা শব্দ ব্যবহার করা আছে, জ্ঞাতিত্ব, আরেকটা হচ্ছে ভ্রাতৃত্ব, আরেকটা হচ্ছে জাতি। এ সকলে দিলা জলাঞ্জলি, এ সকলে অনুধাবন প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং পুরো কবিতার যে মূল যে আমি বারবার বলেছিলাম, এখানে হচ্ছে একদিকে দেশপ্রেম, অন্যদিকে হচ্ছে বিশ্বাসঘাতকতা, অর্থাৎ দেশের প্রতি যে প্রেম থাকা দরকার সেটার অভাব, সেই জিনিসটাই কিন্তু আমরা বিভীষণের মধ্যে দেখেছি এবং এই লাইনের মধ্যেই সেটা কিন্তু ব্যক্ত হয়েছে। এখন দেখো এই সকলে দিলা জলাঞ্জলি, এ সকলে দিলা জলাঞ্জলি। আচ্ছা এখন দেখো এই হচ্ছে মোটামুটি প্রশ্ন। কার প্রশ্ন? মেঘনাদের। কার প্রতি প্রশ্ন? বিভীষণের প্রতি। কি প্রশ্ন? জ্ঞাতিত্ব, জ্ঞাতি মানে গোষ্ঠী, ভ্রাতৃত্ব ভাই রাবণ, জাতি রাবণ, রাক্ষস জাতি অর্থাৎ গোষ্ঠী ভাই, এবং সেই সঙ্গে সে তার জাতি, সেই জাতির সঙ্গে সে কি করেছে, এসবই সে জলাঞ্জলি দিয়েছে। জলাঞ্জলি মানে জলে পরিত্যাগ করা, ঠিক আছে। যেমন হচ্ছে দেবীকে কি করে হিন্দুরা জলাঞ্জলি দেয়, এই কাজটাই বিভীষণ করেছে। এগুলোকে সে ভুলে গিয়েছে, এগুলোকে জলাঞ্জলি দিয়েছে এবং কি বলছে, সে নিজেকে বলছে সে রামের পায়ে আশ্রয় নিয়েছে। রামকে, রাম রাক্ষস জাতির শত্রু, রাক্ষস কুলের শত্রু, রাবণের শত্রু, মেঘনাদের শত্রু, এই সব কিছুর অর্থাৎ তাদের যে শত্রু, সেই শত্রুর পায়ে সে আশ্রয় নিয়েছে এবং সে নিজেকে বলছে সেই রামের দাস। তাহলে এই তিনটাকে, এই জলাঞ্জলি আসলে এখানে বিসর্জন অর্থে ব্যবহৃত হয়েছে। বিসর্জন অর্থাৎ পরিত্যাগ করেছে। কি করেছে? পরিত্যাগ করেছে। তাহলে এগুলো কি করেছে? সে বিসর্জন দিয়েছে। এই হচ্ছে মূল কথা। অর্থাৎ যেখানে মেঘনাদ বিভীষণকে বারবার কিসের কথা মনে করে দিচ্ছে? দেশপ্রেমের কথা, ভ্রাতৃত্ববোধের কথা, জাতির প্রতি ভালোবাসার কথা, এবং সেই সঙ্গে তাদের রাক্ষস কুলের যে ঐতিহ্য রয়েছে, তাদের পারিবারিক যে ঐতিহ্য রয়েছে, এই সবগুলো সে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই জায়গায় বারবার বিভীষণ আবার বলছে যে না, সে কার দাস? রামের দাস, সে রামের পায়ে আশ্রয় নিয়েছে। এজন্যই কিন্তু রোষটা আরও দ্বিগুণ হয়ে সেই রাতের আধারে যেমন মেঘ কেঁপে উঠলে কি হয়, মেঘের গর্জন হলে কম্পনটা অনেক বেশি হয়, ঠিক তেমনিভাবে রোজ দেখা দিল। এই হচ্ছে কার মধ্যে? আমাদের যে বাসবত্রাস, বীরেন্দ্র বলি, কিংবা আরও নাম রয়েছে এখানে, ইন্দ্রজিৎ, ঠিক আছে। এই সব নামগুলোই আসলে কার? মেঘনাদের। এখন মেঘনাদ দেশপ্রেমিক, প্রকৃত বীর, একই সঙ্গে আমরা বলতে পারি সে হচ্ছে প্রকৃত বীর, প্রকৃত যোদ্ধা, কারণ আমরা যুদ্ধের নিয়ম সম্পর্কেও তাকে বলতে শুনেছি। আচ্ছা এই গেল। এরপরে বলা হচ্ছে যে
শাস্ত্রে বলে, শাস্ত্র, শাস্ত্র মানে ধর্ম, শাস্ত্রে কি বলে দেখো, গুণবান যদি পরজন, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস এখানে বলা হয়েছে। দেখো ধর্ম কি বলে, গুণবান যদি পরজন, অর্থাৎ তোমার অনাত্মীয়, পরজন মানে কি, যে তোমার আত্মীয় নয়, যে তোমার অনাত্মীয়, সে যদি গুণবান হয়, আর গুণহীন স্বজন, যে তোমার আত্মীয়, যে তোমার স্বজন, যে তোমার নিজের মানুষ, সে যদি গুণহীন হয়, তাহলে কি করতে হবে দেখো, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, নির্গুণ স্বজন শ্রেয়, এখানে দেখো নির্গুণ স্বজন শ্রেয়, শ্রেয় মানে হচ্ছে উত্তম, শ্রেয় মানে কি উত্তম বা ভালো। আচ্ছা এখন দেখো নির্গুণ মানে কি, গুণ নেই যার, তাহলে এখানে শাস্ত্র কি বলে, ধর্ম কি বলে, ধর্ম, ধর্মের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে মেঘনাদ কাকে, বিভীষণকে। অর্থাৎ এতক্ষণ নানাভাবে বুঝিয়ে যখন পারলো না, শেষ পর্যন্ত ধর্মের কথায় চলে এসেছে মেঘনাদ, এবং কি বলছে যে ধর্ম মতে যদি তোমার স্বজনের গুণ নাও থাকে, তোমার আত্মীয়ের যদি গুণ নাও থাকে এবং তোমার অনাত্মীয়ের যদি অনেক গুণও থাকে, তারপরেও তোমার কাছে কে উত্তম হবে, এই যে স্বজন, নির্গুণ স্বজন, অর্থাৎ যার গুণ নেই, গুণহীন স্বজন নেই, তোমার কাছে উত্তম হবে এবং তোমাকে তার পথই বেছে নিতে হবে। অর্থাৎ এই জায়গায় মেঘনাদ বিভীষণকে বলছে যে তুমি বলছো যে তোমার ভাইয়ের সমস্যা রয়েছে, তোমার ভাইয়ের ভুলের কারণেই আজকে লঙ্কার এই অবস্থা, কিন্তু তারপরেও তোমার কার পক্ষে থাকা উচিত, মেঘনাদ বলছে যে সেটা হচ্ছে ধর্ম মতে কার পক্ষে থাকা উচিত, তোমার ভাইয়ের পক্ষে, তোমার জাতির পক্ষে, তোমার জ্ঞাতির পক্ষে তোমার থাকা উচিত, রাক্ষসকুলের পক্ষে তোমার থাকা উচিত, যেগুলো তুমি জলাঞ্জলি দিয়েছো, যেগুলোকে তুমি বিসর্জন করেছো। অর্থাৎ আবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই জায়গায় ছিলাম। আচ্ছা এরপরে আমরা একটু দেখি যে তোমরা অনেকে মেসেজ করেছো, আচ্ছা কোনো যদি বুঝতে সমস্যা হয়, বাবা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছো একটু দেখো, যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে। আচ্ছা এখন দেখো বলছো যে এরপরে আসো, এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, মানে তুমি এ শিক্ষা কোথায় পেয়েছো, প্রশ্ন কার, প্রশ্ন হচ্ছে মেঘনাদের। কাকে প্রশ্ন করছে, বিভীষণকে। হে পিতৃব্য, পিতৃব্য মানে চাচা, হে চাচা, বর্বরতা হেন সহবাসে, হে পিতৃব্য, এখানে মাঝখানে আমি একটা লাইন মিস করেছি, দেখো, কিন্তু বৃথা গঞ্জি তোমা, আমি শুধুই তোমায় ভৎসনা করছি, তোমায় তিরস্কার করছি, তোমায় গঞ্জনা করছি। হেন সহবাসে হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে। হেন সহবাসে মানে কার সাহচর্যে রয়েছ, বিভীষণ এখন কার সাহচর্যে রয়েছে, সাহচর্যে রয়েছে রাম লক্ষ্মণের। এই জন্য মেঘনাদ বলছে তুমি এমন একজন মানুষের সাহচর্যে রয়েছে যে যার কারণেই তুমি এই বর্বরতা শিখেছো, তুমি নিজের জাতি গোষ্ঠী, তুমি তোমার ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো, এবং বিশ্বাস সেটা করে তুমি কি করছো, নিজেকে এই দেশপ্রেম জলাঞ্জলি দিয়ে তুমি নিজেকে বলছো যে তুমি হচ্ছে রাঘবের দাস, রাঘবের পায়ে তুমি আশ্রয় নিয়েছো। এই জন্য বলছে যে এদের সাহচর্যে থাকার কারণেই আজকে তুমি, আমি বারবার বলেছি যে কবিতাংশে, অর্থাৎ এই যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যে আসলে মাইকেল মধুসূদন দত্ত পুরাণকে ভেঙে নতুনভাবে সৃষ্টি করেছেন। এই পুরাণকে যখন তিনি ভেঙেছেন, নতুনভাবে সৃষ্টি করেছেন, সেই জায়গায় আমরা দেখেছি তার সকল সহানুভূতি, সহমর্মিতা, এবং সেগুলো চলে গেছে হচ্ছে রাবণ, মেঘনাদ এদের পক্ষে, রাম এবং লক্ষ্মণের পক্ষে নয়। এই যে নতুনভাবে সৃষ্টি, এই জায়গায় রেনেসাঁস। এরপরে দেখো, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রাম সে নিচু স্বভাবের, সে নিচু মনে, এই জন্য বলা হচ্ছে যে অসৎ বা খারাপ, মন্দ বুদ্ধি, দুর্মতি বলতে বোঝানো হয়েছে।
অর্থাৎ এই রামের সাহচর্যে রয়েছো দেখেই তুমি আজকে এই ধরনের কথাগুলো বলতে পারছো এবং নিজের দেশপ্রেম, জাতিপ্রেম, ভাতৃপ্রেম এগুলোকে বিসর্জন দিয়ে তুমি আজকে রাক্ষসকুলের যে শত্রু, রাক্ষসদের যে শত্রু, এই লঙ্কাপুরীর যে শত্রু, স্বর্ণ লঙ্কার যে শত্রু, তাদের সাহায্য করেছো। অর্থাৎ কিভাবে সাহায্য করেছো? লক্ষণকে, রামের ভাই লক্ষণকে তুমি প্রবেশ করতে সাহায্য করেছো নিকুম্ভিলা যজ্ঞাগারে। এই হচ্ছে মোটামুটি আমাদের কবিতাংশের আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আমি আসলে প্রতিটি লাইন একটু ভেঙে ভেঙে বলেছি, তারপরেও তোমাদের সমস্যা থেকে যেতে পারে, যেহেতু আমি বারবার বলছি পুরাণ কেন্দ্রিক কবিতা, পুরাণের ভাষাটা একটু জটিল, পৌরাণিক চরিত্রগুলো এসেছে, অনুষঙ্গগুলো এসেছে, কিন্তু আমি যেভাবে বলেছিলাম যে পেন্সিল নিয়ে একটু পাশে পাশে লিখে রাখো এবং সেই সঙ্গে তোমাদের যে শব্দার্থ টিকা রয়েছে, পাঠ পরিচিতি রয়েছে, এটা পড়ে পরীক্ষাটা দাও। আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে। এই হচ্ছে মোটামুটি গেল তোমাদের আলোচনা আমি করলাম। আচ্ছা, এই তোমাদের যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো, এই মোটামুটি আমি আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি আরেকটা তোমাদের যেই মূলত যেই বিষয় রয়েছে, এখানে কিছু ছোটোখাটো বিষয় রয়েছে, ছন্দ নিয়ে আলোচনা, এই আলোচনাগুলো আগামী ক্লাসে করব। সে পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাইরে যারা যাচ্ছে ঘরে তাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহারের প্রতি সচেতন করে তুলবে। সকলকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।